প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে জীবন পাঠ এর দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আমরা জীবন পাঠের প্রথম লেকচার কিন্তু অলরেডি নিয়ে ফেলছি, তুমি দেখে আসো এটা। আর এটা হচ্ছে জীবন পাঠের দ্বিতীয় লেকচার। তো চলো শুরু করি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমার ফলিত শাখাগুলো নিয়ে। তোমরা সবাই জানো যে জীববিজ্ঞানের তোমার হচ্ছে দুইটা শাখা ছিল, একটা হলো ভৌত, একটা হলো কি ফলিত। ফলিত শাখা বলতে বোঝাচ্ছে হলো প্রায়োগিক বিষয়, এক কথা অ্যাপ্লিকেশান, এক কথা অ্যাপ্লাইড। তুমি কোনো একটা জায়গায় অ্যাপ্লাইড করছো, ওই অ্যাপ্লাই করার যে শাখাটা, এটাই হলো কি বলতো তোমার হচ্ছে ফলিত শাখা। কি বলছে ওরা? এ শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো, মানে তুমি কোনো জায়গায় অ্যাপ্লাই করছো, এই যে অ্যাপ্লাই করাটা বা প্রয়োগ করাটা, এইটাই হলো কি তোমার হচ্ছে জীববিজ্ঞানের কি শাখা? ফলিত শাখা। চলো আমরা শুরু করি তাইলে। এক নাম্বার কি বলছে? মৎস্য বিজ্ঞান। এগুলা কিন্তু ইউনিভার্সিটির এক একটা সাবজেক্ট, তোমরা সবাই জানো। দেখো, ফিশারিজ এটা কিন্তু একটা কৃষি ইউনিভার্সিটির সাবজেক্ট, এমনকি রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ভার্সিটিগুলোতেও কিন্তু বর্তমানে ফিশারিজ নামক সাবজেক্ট আছে, যেটাকে বলা হয় মৎস্যবিজ্ঞান। তাহলে মৎস্যবিজ্ঞানে কী নিয়ে আলোচনা? ফিশ, মাছ। তার মানে কি? মাছের উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ নিয়ে জীববিজ্ঞানে যেখানে আলোচনা করা হচ্ছে, সেটাই হলো কি মৎস্যবিজ্ঞান বা ফিশারিজ। একদম ইজি ভাই, এগুলো খুবই ইজি। কি বলছে 2 নম্বরটা? জীব পরিসংখ্যান বিদ্যা, বায়ো স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক মানে হলো, মনে রাখবা যে পরিসংখ্যান, আর বায়ো মানে কি? জীব। তার মানে এটার অর্থ হচ্ছে জীব পরিসংখ্যান। কি বলছে? জীব পরিসংখ্যান বিষয় কি? বিজ্ঞান। এক কথা, জীবের সংখ্যা, কোথায় কতগুলো জীব আছে, এই সংখ্যা তোমার হচ্ছে যে বিষয়, মানে সংখ্যাগুলো নিয়ে জীববিজ্ঞানের যে শিক্ষা আলোচনা করা হচ্ছে, এটাই হলো কি বলতো জীব পরিসংখ্যান বিদ্যা। এবার চলে আসো পরবর্তীটায়, পরজীবী। মনে রাখবা, প্যারাসাইট শব্দের অর্থ হচ্ছে, প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। আর পরজীবী কি? যে অন্যের উপর নির্ভর করে জীবন ধারণ করে, যে অন্যের উপর নির্ভর করে জীবন ধারণ করে তাকে বলা হয় পরজীবী। কিন্তু বিষয় কি জানো? অন্যের উপর নির্ভর করলেও সে অন্যজনকে ক্ষতি করে, যার উপর নির্ভর করে, এবং সে নিজে উপকার ভোগ করে। যেমন কৃমি, ধরো তোমার শরীরে কৃমি আছে, তাহলে কৃমি হলো তোমার শরীরের একটা কি? পরজীবী। কিন্তু দুঃখের বিষয় হলো যে পরজীবী সে নিজে সুবিধা ভোগ করছে, তুমি খাবার খাচ্ছ, তোমার খাবার থেকে পুষ্টি সে শোষণ করে নিচ্ছে, বাট বিনিময়ে তোমার কিন্তু সে কী করতেছে? ক্ষতি করতেছে। কারণ তুমি তো কৃমির জন্য খাও নাই, খাইছো তোমার নিজের শরীরের জন্য। তার মানে যে অন্যের উপর নির্ভর করে বসবাস করে, কিন্তু সে যার উপর বসবাস করে তাকেই ক্ষতি করে, কিন্তু সে নিজে কি? উপকার ভোগ করে। এই ধরনের জীবগুলো হলো কি বলতো? পরজীবী। দেখো বলছে পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত তোমার হচ্ছে বিজ্ঞান হলো কি? পরজীবী বিদ্যা। তাহলে জীববিজ্ঞানের যে শাখাতে পরজীবিতা এবং এদের রোগ নিয়ে আলোচনা করা হয়েছে, সেটাই হলো কি বলতো? পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। আশা করি পারবা ইনশাল্লাহ। জীবাশ্ম, জীবের অংশ। কি? জীবের অংশ। একটু মনোযোগ দিও। প্যালিওঅন্টোলজি, কথাটার অর্থই হচ্ছে, মনে রাখবা, জীবাশ্ম কি? তুমি আজকে থেকে মনে করো শত শত হাজার বছর আগে কোনো একটা প্রাণী বা কোনো একটা উদ্ভিদ মাটি চাপা পড়ে গেছে। এখন তুমি হঠাৎ করে এই সময় এসে মাটি খুঁড়তে গিয়ে ওই জীবগুলোর অংশবিশেষ খুঁজে পাচ্ছ। এই যে বহু বছর পরে এসে তুমি মাটি খুঁড়ে কোনো জীবের অংশবিশেষ খুঁজে পাচ্ছ, এটাই হলো কি? জীবাশ্ম। এখন এই জীবাশ্ম নিয়ে জীববিজ্ঞানের যে শাখাতে আলোচনা করা হচ্ছে, সেটাই হলো জীবাশ্ম বিজ্ঞান বা কি? প্যালিওঅন্টোলজি। ডাইনোসরের নাম শোনো নাই? এর কিন্তু হাড্ডি কঙ্কালগুলো কিন্তু এখনও জায়গায় জায়গায় পাওয়া যায়। তার মানে কি? এটি হলো কি বলতো? জীবাশ্ম। বলছে প্রাগ ঐতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত কি? বিজ্ঞান। বহু বছর পূর্বে তোমার হচ্ছে যে প্রাণীগুলো বা যে জীবগুলো, উদ্ভিদগুলো তোমার হচ্ছে মারা গিয়েছিল, সেগুলোর খণ্ডবিশেষ পাওয়া যাচ্ছে বর্তমানে। এগুলোই হলো কি? মনে রাখবা, তোমার হচ্ছে কি? জীবাশ্ম বিজ্ঞানে আলোচনা করা হয়েছে। এবার চলে আসো কীটতত্ত্ব। মনে রাখবা, এন্টোমো শব্দের অর্থ হচ্ছে কীটপতঙ্গ। কি? কীটপতঙ্গ। আর লজি শব্দের অর্থটা কি? জ্ঞান বা বিদ্যা। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গের ক্ষতিকর দিক, উপকারী দিক, সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটি হলো, মনে রাখবা, কীটতত্ত্ব। যেমন কীটপতঙ্গের জীবন, তার উপকারিতা, তার অপকারিতা, তার ক্ষয়ক্ষতি, তার দমন, সম্পন্ন বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে, সেটি হলো কীটতত্ত্ব বা কি? এন্টোমোলজি। আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো।
নম্বর পয়েন্টে আসছে হলো মাইক্রোবায়োলজি। এগুলো কিন্তু সাবজেক্ট, বললামই তো। মাইক্রো শব্দের অর্থ কি? ক্ষুদ্র। বায়ো মানে হলো জীব, লজি মানে কি? বিদ্যা। তার মানে জীববিজ্ঞানের যে শাখায় অত্যন্ত ক্ষুদ্র জীব নিয়ে আলোচনা করা হচ্ছে। যেমন কি আছে? ভাইরাস, কি আছে? ব্যাকটেরিয়া এবং আণুবীক্ষণিক ছত্রাক, যাকে খালি চোখে দেখা যায় না, এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান। তবে মনে রাখে একটা কথা, এই ভাইরাস এর কিন্তু কোনো জীবন নাই। এটা কিন্তু জীবও না, আবার বলতে গেলে জড়ও না। এরা কিন্তু শুধুমাত্র দুইটা জিনিস নিয়ে গঠিত, মনে রাখবা। এই ভাইরাসটা শুধুমাত্র দুইটা জিনিস নিয়ে গঠিত। সেটা কি? বাইরের দিকে থাকে হচ্ছে প্রোটিন অংশ। কি অংশ? প্রোটিন অংশ। আর ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড, হয় ডিএনএ অথবা আরএনএ। কখনোই দুইটা মনে রাখবে একসাথে থাকে না, কখনোই এই দুইটা একসাথে থাকে না। হয় ডিএনএ থাকবে, না হলে কি আরএনএ থাকবে। যে রিসেন্ট আমরা করোনায় কিন্তু কোভিড দেখলাম, কিন্তু 2020 সাল 21 সালের দিকে যখন কোভিড হয়, এই কোভিডের মানে কার সময় কিন্তু তোমরা জানো আমাদের করোনা ভাইরাস কিন্তু অ্যাটাক হচ্ছিল অনেকে। এই করোনা ভাইরাসের মনে রাখবা বাইরের দিকে থাকে প্রোটিন অংশ, আর ভেতরের দিকে থাকে কি বলতো? আরএনএ। তার মানে করোনা ভাইরাস একটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস। একটু কাইন্ডলি নোট করে রেখো, হ্যাঁ। তাহলে মনে রাখবা এই ভাইরাস কিন্তু জীবও না, আবার কি জড়ও না। এটা মূলত একটা রাসায়নিক পদার্থ, যার মধ্যে শুধু আরএনএ থাকে, মানে আরএনএ বা ডিএনএ থাকে, আর বাইরে দিকে কী থাকে বলতো? প্রোটিন থাকে। এর মধ্যে অন্য কিছু পাওয়া যায় না। তাহলে মনে রাখবো ভাইরাস, ব্যাকটেরিয়া এবং যেগুলোকে দেখা যায় না, এরকম অণুবীক্ষণিক কি ছত্রাক ইত্যাদি নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটি হলো কি? অণুজীবী বিজ্ঞান। আশা করি আমার কথা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এবার চলে আসো কৃষি বিজ্ঞান। এটা নর্মাল একটা বিষয়, এগ্রিকালচার। এটা কিন্তু একটা ভালো সাবজেক্ট, তোমরা জানো ইউনিভার্সিটির, কৃষি ইউনিভার্সিটির। এই কৃষি সম্পর্কিত বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটি হলো কি বলতো? কৃষি বিজ্ঞান। এবার চলে আসো নিচের দিকে, সেটা হচ্ছে কি? চিকিৎসা বিজ্ঞান। এটা তো তোমার এগুলো পারা উচিত, এগুলা ইজি বিষয়। যে মেডিকেল সায়েন্স মানে কি? চিকিৎসা বিজ্ঞান। তাহলে চিকিৎসা বিজ্ঞানে কী করা হয়? মানবদেহ, এদের রোগ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়, নর্মাল ব্যাপার। জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তোমরা সবাই জানো যে জিন প্রযুক্তি ও এর ব্যবহার একদম তোমার হচ্ছে হাই লেভেলের, আমাদের বিভিন্ন কাজে লাগে। যেরকম দেখো, আগেকার দিনে কিন্তু মানে জমিতে ফসল কম হইতো। আগেকার দিনে দেখবা যে গাভীর দুধ কম হইতো, কিন্তু বর্তমানে তুমি একটা জিনিস ফলো করে দেখো, আমাদের ফসলগুলো কিন্তু হাইব্রিড ফসল। গাভীর দুধও কিন্তু আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। এই যে বিষয়গুলো আমাদের মানব কল্যাণে, এই যে বিষয়গুলো কাজে লাগানো হচ্ছে, এটিই হলো মনে রাখবা করা হয় হচ্ছে জিন প্রযুক্তির সাহায্যে। এই জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে উন্নত বৈশিষ্ট্যগুলো অনুন্নত বৈশিষ্ট্যকে সরাই দিয়ে ওই জায়গায় প্রবেশ করায় দেওয়া হয়, যার ফলে অনুন্নত জীবগুলো এর ভিতরে উন্নত বৈশিষ্ট্যকেই এরা ধারণ করে। ফলে তোমার হচ্ছে পরবর্তী প্রজন্ম থেকে দেখা যায় যে ওই জীবের মধ্যে উন্নত বৈশিষ্ট্যগুলো, এই উন্নত বৈশিষ্ট্য প্রবেশ করানোর ক্ষেত্রে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা তোমার হচ্ছে জিন প্রযুক্তি খুবই কাজে দেয়। এবার চলে আসো প্রাণ রসায়ন, বায়ো কেমিস্ট্রি। এটা একটা সাবজেক্ট যেখানে জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী এবং বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে কি বলতো? প্রাণ রসায়ন। তোমরা সবাই জানো বায়োকেমিস্ট্রি একটা দারুণ একটা সাবজেক্ট কিন্তু ইউনিভার্সিটির। এরপরে আসলে পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স। তার মানে কি? পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান, পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। এরপরে সামুদ্রিক জীববিজ্ঞান, ম্যারিন। তোমরা এই যে ম্যারিন ইঞ্জিনিয়ারিংয়ের কথা শোনো না? সমুদ্রে যারা তোমার হচ্ছে তোমার ইয়েতে কি বলে, ওই যে জাহাজগুলো যারা অপারেট করে, যারা ইঞ্জিনিয়ারিংয়ে জাহাজের তোমার হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে দক্ষ, এদেরকে কিন্তু বলা হয় ম্যারিন ইঞ্জিনিয়ার। ওরা কিন্তু সমুদ্রে তোমার হচ্ছে জাহাজে থাকে। তো বিষয় হলো এই ম্যারিন বায়োলজি হলো তোমার সামুদ্রিক জীববিজ্ঞান। তোমরা সবাই জানো সমুদ্রে কিন্তু কোটি ধরনের প্রাণী আছে, কোটি প্রাণী আছে ভাই, বিভিন্ন রকমের প্রাণী। এই যে প্রাণীগুলো, এই প্রাণীগুলোর বিভিন্ন তোমার হচ্ছে এই প্রাণীগুলোর জীবন রহস্য থেকে শুরু করে সব কিছু নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটাই হলো কি? সামুদ্রিক জীববিজ্ঞান। ফরেস্ট্রি অর্থাৎ বনবিজ্ঞান। তাহলে কি? বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে, সহজ এগুলা। এরপরে কি? জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি। একটা জিনিস ফলো করে দেখো যে বায়োটেকনোলজি, এই বায়োটেকনোলজির সাথে কি করা হচ্ছে? একটা মজার বিষয় তোমাকে আমি বলি যে আগে কিন্তু এই যে উদ্ভিদগুলো, যেমন দেখো তোমার হচ্ছে একটা উদাহরণ কি দিব, থুজা। দেখবা বিভিন্ন ওই যে অফিস আদালতের সামনে সুন্দর তোমার হচ্ছে সবুজ রঙের তোমার বিভিন্ন উদ্ভিদ লাগানো থাকে না? ওর মধ্যে দেখবে একটা নাম হচ্ছে থুজা। এই সকল উদ্ভিদগুলো কিন্তু তোমার হচ্ছে বীজ উৎপাদন করে তোমার করতে বসলে কিন্তু দীর্ঘ সময় লাগে। কিন্তু তুমি যদি এই জীব প্রযুক্তি অ্যাপ্লাই করো তাহলে খুব অল্প সময়ের মধ্যে লক্ষ চারা তৈরি করতে পারবা। প্রতিটা কোষ থেকে একটা চারা তৈরি করা সম্ভব। তুমি মনে করো যে কোনো একটা উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে,
ধরো কোনো একটা কলা গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাহলে এই কলা গাছটা তুমি মনে করো যে উৎপাদন করবা, আবার তুমি কলা গাছের একটা পাতা থেকে তুমি যতগুলো কোষ নিবা, ওই কোষগুলো তুমি হচ্ছে বিভিন্ন কালচার মিডিয়ামে রেখে তুমি হচ্ছে ওখান থেকে লক্ষ লক্ষ কলা গাছের চারা তৈরি করতে পারবা। এই প্রসেসটাই হলো কি বলতো, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজির সাহায্যে তোমার হচ্ছে মানব কল্যাণে ব্যবহার করার মতো বিভিন্ন কিছু তৈরি করা হয়। যেমনভাবে বলছে মানব এবং পরিবেশের কল্যাণে জীবের ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত কি বিজ্ঞান, বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করা হয় এখানে। চলে আসার পরে ফার্মেসি। ফার্মেসি মানে কি, তোমরা এই যে ওষুধ দোকানগুলোকে কি ফার্মেসি বলো, তাই না? তাহলে ওষুধ শিল্প এবং কি এই প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান হলো কি বলতো, ফার্মেসি। লাস্টে আছে কি বন্য প্রাণীবিদ্যা বা উইল্ড লাইফ। একটা বন্য প্রাণী নিয়ে জীববিজ্ঞানের যে শিক্ষা আলোচনা করা হয়েছে এটি হলো মনে রাখবা বন্য প্রাণীবিদ্যা। লাস্টে হলো তোমার চলে আসি আমরা বায়ো ইনফরমেটিক্স। একদম সহজ একটা জিনিস। বায়ো মানে কি বলতো, জীব। ইনফরমেটিক্স কথাটার এখানে অর্থ আসছিল ইনফরমেশন বা তথ্য, একটা জীব সম্পর্কিত তথ্য, বাট এটি প্রযুক্তি নির্ভর। কীরকম ভাইয়া? দেখো আমাদের শরীরে কিন্তু তোমার হচ্ছে অনেক সময় ক্যান্সার হয় না? তো এই ক্যান্সার কী জন্য হয়? দেখো বিভিন্ন সূর্যের আলো থেকে তোমার হচ্ছে ইউভি লাইটগুলো আমাদের ত্বকে এসে পড়লে কিন্তু আমাদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু আমরা এই বিভিন্ন টেস্ট করাই, টেস্টের ফলে কিন্তু বিভিন্ন রেডিয়েশন ইউজ করা হয়। এই রেডিয়েশনগুলো আমাদের ত্বকে লাগলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এখন ত্বকে লাগা বলতে একবার না, বারবার যখন লাগবে তখন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আবার বিভিন্ন তোমার হচ্ছে যেখানে তোমার হচ্ছে তেজস্ক্রিয় মৌল নিয়ে কাজ করা হয়, যেখান থেকে আপনি আলফা রশ্মি বিটা রশ্মি নির্গত হয়, এ সকল জায়গাতেও কিন্তু অনেক সময় দেখা যায় তোমার হচ্ছে যে তোমার ওই মানুষগুলো ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তো ক্যান্সারে আক্রান্ত হইলে পরে তুমি বুঝবা কেমনে যে ওই মানুষটা ক্যান্সারে আক্রান্ত? সেক্ষেত্রে একটা স্বাভাবিক মানুষের যে জিনের গঠনগুলো সেটি এবং একটি অসুস্থ মানুষের জিনের যে গঠনগুলো সেটি পাশাপাশি রাখা হয় এবং রেখে এগুলো তুলনা করা হয়। তুলনা করলে তুমি বুঝতে পারবা যে এই জিনগত কাঠামোগুলো পরিবর্তন হয়েছে কিনা। যদি পরিবর্তন দেখো তাহলে বুঝতে পারবা যে ওই ব্যক্তিটার ক্যান্সার হয়েছে। ওটাই দেখো বলেছে যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণেও কী করে বলো তো, এরা হেল্প করে। আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। আমরা পরবর্তীতে লেকচার 3 নিয়ে হাজির হব। সেতটুকু সময় পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করে থাকো আর এই পড়াগুলো বাসায় কমপ্লিট করে ফেলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।